বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকে। অমিতাভ বলছে সাংবাদিকদের কেন টিভি নিয়ে এসছো? তুমি বাইক দিচ্ছ? বাইক দেওয়ার লোক, খবর দেওয়ার লোক কত আছে? এটা তো হলো দিয়েছে। আপনাদের দুজনকে নিয়ে বর্তমানে কজন? এখনো পর্যন্ত 4 জন হয়েছে। কে কে হয়েছে? কে কে? 8 নম্বরের কাউন্সিলর করেছে, 19 নম্বরের কাউন্সিলর করেছে আগেই। আজকে ভাইস চেয়ারম্যান করলো, আমি করলাম। মানে কাউন্সিলর এবং চেয়ারম্যান উপপ্রধান থেকে দুজনেই সরে দাঁড়ালেন? দুজনেই কাউন্সিলর এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদিকে সরে গেছে। দাদা, এখন যেটা আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং সামনে আরেকটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে দল, বিরোধী একটা শিবির দেখা যায়, কোন দলে থাকবেন আগামী দিনের রাজনীতি প্রেক্ষাপটে? আমি যে দল করে এসেছি সেই দলই করব। ঋতব্রত আমি ছোট করছি না, তিনি আমি শুনেছি লেখাপড়া খুবই ভালো, কিন্তু রাজনৈতিক ভালো নেতা হিসেবে আমি ঋতব্রতকে কোনোদিনই মেনে নিই। একটু তাত্ত্বিক নেতা, বলতে ভালোবাসেন। আর আমরা যারা রাজনীতি করি তারা মাটিতে থাকতে ভালোবাসি। নিচতলার মানুষকে আমরা ভালো বুঝি, তাদের অভাব অভিযোগটা বেশি শুনি, তাদের সঙ্গে বসে এক কাপ চা খেতে আনন্দ পাই। ঋতব্রত এলিট ক্লাসের মানুষ, ওর সম্পর্কে আমার বলা সাজে না। একাধিক দেখা গেছে যে প্রবীণ নবীন অনেকেই নাম লিখিয়েছে বিরোধী তৃণমূল শিবিরে, সেখানে দাঁড়িয়ে আপনিও তৃণমূলটা দলে আছি, সেই দলেই থাকবো, সেদিকে কোনো ব্যাপার নেই। কারণ আমি জানি যারা দল ছেড়ে গেছে তারা, আমার বিশ্বাস সময় এটার উত্তর দেবে। আবার কিছুদিন পরেই দেখা যাবে, 6-8 মাস পর দেখা যাবে আবার সে ঘরেও ভাঙন ধরবে। কারণ এখানে কোনো আদর্শের নিরিখে তারা সরেনি, তারা সরেছে তাদের ব্যক্তিগত স্বার্থ। অনেক কথা তারা এখন বলতে পারে, কিন্তু আমরা মনে করি তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সরে গেছে। আমাদের তো এইসব ব্যাপার নেই। দেখা গেছে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতিকে তিনিও বলেছেন যে আমি রাজনীতি দেখুন, অসিত মজুমদার অনেক বড় নেতা, কে পছন্দ করলো কে না করলো সেটা তার ব্যাপার। আমি অসিত মজুমদারকে চিনি ছাত্র অবস্থা থেকে। আমি তখন চন্দননগর কলেজে পড়ি, তিনি তখন হুগলি জেলার ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, সবাই তখন কংগ্রেসে ছিলাম। তারপর তাকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হতে দেখেছি। তৃণমূল হওয়ার পর মাদার তৃণমূলের এমএলএ হতে দেখেছি। তার মানুষটার অফুরন্ত এনার্জি, তার দম প্রচুর, এইটা আমি দেখেছি। একটা মানুষের রাজনীতিতে এত পরিশ্রম করতে আমি কাছ থেকে খুব কমজনকে দেখেছি। তাকে এখনো যে দল সভাপতি করেছে, আশা করি তিনি তার যোগ্য মর্যাদা দেবেন। তার সঙ্গে থাকবেন আগামী দিনে রাজনৈতিক, তার সঙ্গে আমি দলের সঙ্গে আছি, দলেরই তিনি এই দলে যারা থাকবে তাদের সঙ্গে আছি, আমি কোনো ব্যক্তির সঙ্গে নেই। আগামী পৌর নির্বাচনে আবার কি সৌমিত্র ঘোষকে দেখা যাবে রাজনীতির ময়দানে? সময় উত্তর দেবে। আপনাকে কি বলবেন? সুবীরনাথ বিধায়ক বর্তমানে হয়েছেন, তিনি একটা দল করেন, আমি সে দলের লোক নই। কিন্তু সুবীরনাথের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় 30 বছর, তার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। চুঁচুড়ার ছেলে হিসেবে আমি তাকে পছন্দ করি, আমরাও যেহেতু চুঁচুড়ার ছেলে। তিনি নতুন বিধায়ক হয়েছেন, আমি শুভেচ্ছা জানাই। আশা ছিল তিনি বিধায়ক হিসেবে কাজ করবেন, আমি পৌরপ্রধান হিসেবে আমাদের কাউন্সিলর দিয়ে নিয়ে থাকবো, উভয় চুঁচুড়া শহরটার জন্য কিছু করব। কিন্তু পরিবেশ পরিস্থিতিতে আমি নিজেকে সরিয়ে নিলাম। সুবীরনাথের প্রতি আমার অফুরন্ত শুভেচ্ছা রইল, আশা করি সে চুঁচুড়োর মানুষের পাশে থাকবে। আমি ব্যক্তিগতভাবে চাই গোটা চুঁচুড়োর মানুষ, আমার চুঁচুড়োর পৌরসভার যত স্টাফ আছে পার্মানেন্টে ক্যাজুয়াল, তারা সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, তাহলেই আমার ভালো লাগবে। দাদা, এই সময় দিইনি, আমি ভেবেছিলাম জেল থেকে বেরিয়ে ইস্তফা দেব। জেল থেকে বেরিয়ে যদি ইস্তফা দিতাম আরও অসুবিধে বেশি ছিল, কারণ তার আগের মাসের মাইনে তাহলে একটা অসুবিধার মধ্যে পড়তো। আমি শুধুমাত্র তাদের কথা ভেবে এই কটা দিন পৌরসভায় লেগেছিলাম,
সেটা আপনারা আমাদের ডিপার্টমেন্টের লোকেদের সঙ্গে, স্টাফেদের সঙ্গে কথা বললেই জানতে পারবেন। প্রতিনিয়ত আমি তাদেরকে নিয়ে কিরম আলোচনা করতাম, শুধুমাত্র আয়টার জন্য, পৌরসভার আয়টা যাতে বাড়ে, টাকাটা ঢোকে, যাতে আমাদের কর্মীরা মাইনে পায়। তার ম্যাক্সিমামটা হয়ে গেছে, বাকিটারও ব্যবস্থা কথাবার্তা বলে মোটামুটি হয়েছে। এমনকি আমি তাদের বিলেও সই করে গেছি, যাতে আমার জন্য তাদের মাইনে না আটকায়। যে মুহূর্তে ব্যালেন্স ঢুকবে সে মুহূর্তেই আমাদের মানে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন আছে তারা ছাড়বে। অর্থাৎ তারা তখনই বুঝে যাবে যে আমি তাদের প্রতি আন্তরিক ছিলাম কিনা। আর ইস্তফাটা কাকে দিলেন আজকে? আজকে ইস্তফা বোর্ড অফ কাউন্সিলার্স মিটিংয়ে দিয়েছি, তাতে এক্সিকিউটিভ অফিসারও সই করে দিয়েছে। তাহলে আপনার ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলেই মনে করছেন? আমি তো ইস্তফা দিয়েছি, আমাদের কাউন্সিলররা ছাড়তে চাইছিল না আমাকে বা ভাইস চেয়ারম্যানকে, কিন্তু আমরা সরে গেছি। কারণ যেহেতু চেয়ারম্যান বা কাউন্সিলর থেকে ইস্তফা দিয়েছি, কাল থেকে তো পৌরসভায় আসার বিষয়টা নেই, নিশ্চয়ই আসবো। কারণ এখানে এসে আমি অনেক ভালোবাসা পেয়েছি, আর এই পৌরসভার সঙ্গে আমার 31 বছরের সম্পর্ক, ঠিক আছে? তা সেখানে তো মনের আদান প্রদান, ভাব ভালোবাসার আদান প্রদান তো থাকবেই। যেখানে আপনি কাউন্সিলর, আর আমি আমার ওয়ার্ডের এই জেল থেকে বেরোবার পর অনেক প্রবীণ লোকের সঙ্গে কথা বলেছি, তারাই আমার মুখ থেকে শুনে বলেছে তুই সরে আয়, এই রাজনীতি তোর জন্য নয়। আর তারা আমার অভিভাবকের মতন, তাদের বক্তব্যটাকে আমি অন্তর থেকে নিয়েছি। তারা আমাকে 100% ভালোবাসে বলে তারা ওই জন্য বলেছে এই রাজনীতি তোর জন্য নয়। আমি সেটা উপলব্ধি করেছি বলেই তাদের ডাকি সাড়া দিয়েছি। কিন্তু দেখা গেছে তো অনেক মানুষ তো তারা তো বিভিন্ন রকম পরিষেবা থেকে ব্যাহত হয়ে যায়। অসুবিধা হবে না, আমার অনেক বন্ধু কাউন্সিলররা রইলেন, নিশ্চয়ই আমি সেখানেও করবো। তারপর বর্তমান এমএলএ তার অফিস রয়েছে, লোকে ঠিকই তার কাজটা উদ্ধার করে নিতে পারবে। পদত্যাগ করার কারণ কি? ওটা করার কারণ বলতে দেখুন, ম্যান্ডেট তো দিয়েছে বিজেপি। তারপর আপনারা জানেন যে যেভাবে আমাদেরকে হেকেল করা হয়, হ্যাঁ, সেটা মানসিকভাবে সত্যি কথা বলছি প্রচণ্ড আঘাত দেয়। পারিবারিক দিক দিয়ে আমার নিজস্ব, আরও এটা খুব খারাপ লাগছে, আমি 2010 সাল থেকে কাউন্সিলর, আজ পর্যন্ত বহু মানুষ দলমত নির্বিশেষে আমার কাছে আসতেন, আমি কাজ করেছি, কোনোদিন তাদেরকে ফেরাইনি। কিন্তু এরকম ঘটনা হওয়ার পর একটা আমার নামে রটছে, আমার নাকি 4টে বাড়ি আছে, 2টো জেসিবি আছে, দীঘাতে হোটেল আছে, আমি নাকি কোটি কোটি টাকার মালিক। আমি বলবো আপনারা সাংবাদিক এবং প্রশাসনকেও বলবো পার্টিকুলার আমার ব্যাপারে একটু ইনকোয়ারি করে নেওয়া হোক। আমার কি আছে? আমার নিজস্ব একটা বাড়ি আছে, তাও দু ভাইয়ের নামে, বাবার বাড়িটাও বাবার করে দেওয়া। আর আমি কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন নিয়ে ওপরে 2টো ঘর, বাথরুম, পায়খানা, রান্নাঘর করেছি। কিন্তু যেভাবে একটা আমার নামে রটানো হচ্ছে, আমি নাকি কোটিপতি, আমি আপনাদের বলবো এবং পুজোবাসীকে বলবো, প্রশাসনকে বলবো, দয়া করে পার্থ স্যার অ্যাজ এ ভাইস চেয়ারম্যান তাকে তার পুরো সম্পত্তির ইনকোয়ারি করে সত্যি রিপোর্টটা দেওয়া হবে। এতে আমার এবং আমার পরিবার বিভিন্নভাবে মানহানি হচ্ছে। কারা রটাচ্ছে এটা? বুঝতেই তো পারছেন কারা রটাচ্ছে, আরে মুখে বলার কি আছে? মানে আপনাদের তীর কি বিজেপির দিকে? আমি কারোর নাম করব না, একটু ঘুরবেন বুঝে যাবেন। আপনারা দীর্ঘদিন ধরে আমার কাছে আসছেন, দেখেছেন, এবং বহু মানুষ, এবং শুধু বিজেপি কেন, সিপিএম থেকেও আমাকে ফোন করতো, পারতো তোমার কাছে পাঠাচ্ছি, কাজটা করো। বিজেপির কিছু নেতাও আমাকে ফোন করতো, পারতো তোমার কাছে পাঠাচ্ছি, একটু দেখে দাও, আমি তো করে দিই। কোনোদিন আমরা পার্টি দেখিনি। কিন্তু যেভাবে আমার নামে রটানো হচ্ছে, এটা খুব দুঃখের। এরকম রাজনীতি, কাউকে বদনাম করে কেউ ক্রেডিট নেবে, এটা ঠিক না। কারণ কেন এরকম? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। সেই কারণে কি আপনি পদত্যাগ করছেন? না, পদত্যাগ করা বিভিন্ন, মানে মানসিকভাবে আমি ফিট নয়। আমি মনে করছি এখন মানসিকভাবে আমি ফিট নয়।
কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে। বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।